দেখো, প্রথম একটা জিজ্ঞেস করেছিল গীত, সেটা হচ্ছে আজকে একটা অঙ্ক আমাকে জিজ্ঞেস করেছিল দুপুরে। সেটা হচ্ছে ওর ম্যাথটা এরকম ছিল, দুটো ম্যাথ ছিল। তার মধ্যে একটা ছিল যে 5%, অঙ্কটা এরকম ছিল যে অঙ্কটা এরকম ছিল যে 5% সরল সুদের হারে, ঠিক আছে, আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত। আবার বলছি, 5% হারে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত। তাহলে একটা কথা বল, 5% বলা আছে, আমি বলেছি এখানেই পুরো অঙ্কটা বলা আছে। মানে 5% বলেছে মানে আমরা কি জানি, 5% মানে কত, 5/100। যদি আমি ওপর নিচে কাটাকাটি করি তাহলে এটা 1/20 আসে, এটা আমরা সবাই জানি। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে এত না কাটলেও হবে, তবু আমি বলছি। এবার যদি আমি বলি আসল, আর এদিকে আমি বলি সুদ, 1/20 মানে কি, 1/20 মানে 20-র মধ্যে 1, 20-র মধ্যে 1, সবাই জানি এটা। যদি আমি লিখি 3/4, তার মানে কি 4-এর মধ্যে 3, 4-এর মধ্যে 3, তার মানে আসল কত হবে 20, সুদ কত হবে 20-র মধ্যে 1, তার মানে 1 হয়ে গেল সুদ। তাহলে এখানে বলি যে সুদ আর আসল, সুদ আর আসল মানে 20 + 1 কত হয়, 21 হয়ে যায় না? তাহলে আসল হয়ে গেল 20, সুদ হয়ে গেল, এই সুদ আসল হয়ে গেল 21। তোকে জিজ্ঞেস করছি অনুপাতটা কত, লেখা আছে 20:21, ওটাই আনসার হিসেবে ওখানে লেখা আছে। এবার কি অসুবিধা আছে বুঝতে? আসল কোনটা আর সুদ কোনটা সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। কোথাও যদি লেখা থাকে 5/6, এই কথাটার মানে কি, তো আমাকে এইটুকু বোঝায়। হ্যাঁ, তাহলে এবারে যেটা বড় থাকবে সেটা কি সুদ হয়, নাকি যেটা ছোট থাকবে সেটা সুদ হয়? সেটা থাকে সেটা সুদ হয়। তাহলে এখানে কোনটা আসল কোনটা সুদ? আমি তাহলে সুদ ধরে করতে গেছি, মানে সরি, আসলকে পি ধরেছি, এইভাবে করতে গেছিলাম, হচ্ছে না হচ্ছিল না। ওই জন্য তো বারবার একটা কথা বলি, অঙ্কটা মুখস্থ জিনিস নয়। কোন অঙ্কটা কিভাবে হবে, সেটা কোন জিনিসটা কিভাবে হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কিভাবে হবে সেটা দেখে বুঝতে হয়। এই জন্যই বলি অঙ্কটা মুখস্থ জিনিস নয়, অঙ্কটা মুখস্থ করা যায়ও না এই কারণে। একটু ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দেবে, তুই পি দিয়ে করতে গেলে, পি দিয়ে যদি করতেও গেছিলি, পি দিয়ে করতে গেলে তোর কাজে কি করে লাগবে, কারণ তোর ওখানে PNR/100 লাগবে, তার মধ্যে পি লাগবে, এন লাগবে, আর লাগবে। কিন্তু এতগুলো জিনিস আমি তো পাচ্ছি না কোথাও, তাহলে আমি এই অঙ্কটাকে পি দিয়ে করবো কিভাবে? এটাও তো কোশ্চেন না একটা, পি দিয়ে করবো, যে আমি করবো কিভাবে ম্যাথটাকে পি দিয়ে, পারবো না করতে। আমার কাছে একমাত্র 5% দেওয়া আছে। আমি যদি অন্যভাবেও করি তাহলে 5% মানে কি, 5% মানে 100-র মধ্যে 5, হ্যাঁ কি না? 100-র মধ্যে 5, 100টা কি, 100টা হচ্ছে আসল, 5টা কি, 5টা হচ্ছে সুদ, ঠিক? তাহলে সুদ আসল কত, সুদ আসল 105, 5 সমান কত, 105। আসল আর সুদ আসলে অনুপাত চেয়েছে, তাহলে 100:105, 5 দিয়ে কাটো, 20:21 হয়ে গেল আনসার। কি কঠিন আছে? দেখ, আরেকভাবে দেখালাম, এটা তুমি ভগ্নাংশ নিই, বোঝা গেল তো? তো সেই জন্যই বলি অঙ্কটা প্র্যাকটিসের জিনিস, বুঝলাম। সেকেন্ড যেটা আছে সেটা আরেকটা অঙ্ক ধরে এখানে ডাউট ছিল, সেটা হচ্ছে একটা যৌথ ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 0.3, মাথার উপরে দেওয়া আছে 0.2, আরেকটা আছে is to 0.4। আচ্ছা, মাথার উপর পৌনপুনিক এই কথাটার মানে কি? যদি আমি কোনো জায়গায় বলি 0.3 মাথার উপর পৌনপুনিক বসানো আছে, কথাটার মানে কি? মানে হচ্ছে 0.3333333, এরকম একদম ইনফিনাইট টাইম অবধি চলতে থাকবে, ঠিক? ঠিক, সেটাকেই শর্টে লিখেছে 0.3। তো এই জিনিসটা এবারে এতটা আমার জেনে কাজ নেই, আমি ধরে নিলাম এই যে অনুপাত, এই অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে এটা মাথায় রেখে দে। যদি কোথাও আমার লেখা থাকে 0.3, মাথার উপর পৌনপুনিক থাক না থাক আমার দেখার দরকার নেই, ইজ টু লেখা আছে 0.2 পৌনপুনিক, ইজ to 0.4 পৌনপুনিক, একটা সিম্পল জিনিস লক্ষ্য করবো, এর সাথে যা আছে এর সাথেও কি তাই আছে, এর সাথেও কি তাই আছে, তো হ্যাঁ আছে, কারণ এর মাথায়ও পৌনপুনিক, পয়েন্টের একটা ঘর পরে, এর মাথায়ও পৌনপুনিক, পয়েন্টের একটা ঘর পরে, এর মাথায়ও পৌনপুনিক, পয়েন্টের একটা ঘর পরে। যদি তাই হয় তাহলে আমি প্রথমেরটার সাথে যা ট্রিটমেন্ট করব বাকিদের সাথে অটোমেটিক্যালি সেম ট্রিটমেন্ট হবে। যদি
এ যদি ফার্স্টেরটাকে আমি ইন্টু 10 করি তাহলে এটা সোজা 3 চলে আসবে। যদি সেকেন্ডটাকেও আমি ইন্টু 10 করি তাহলে 2 চলে আসবে। যদি থার্ডেরটাকেও ইন্টু 10 করি তাহলে 4 চলে আসবে। আমি সেই জন্য বলেছিলাম 3 2 4 ধরে করার কাজ হয়ে যাবে। কারণ অনুপাত যখন থাকে, অনুপাতে আমি যা করতে চাই না কেন, সাপোজ আমি বললাম যে একটা সংখ্যা আমার আছে 1:2:3, এবারে এই যে জিনিসটা এটা আর 10:20:30 আর 20:40:60 এই তিনটে জিনিস কি আলাদা? এই তিনটে জিনিস কি আলাদা? না। কেন আলাদা নয়? তার কারণ হচ্ছে এটারই রূপ এটা, আবার এটারই রূপ এটা। এখানে সবগুলোকে 10 দিয়ে গুণ করা আছে, এখানে সবগুলোকে 20 দিয়ে গুণ করা আছে। তো রূপ অ্যাকচুয়ালি সেম, কিন্তু আমি জাস্ট কী করেছি সংখ্যাগুলো চেয়ে। আবার আমি যদি এইভাবে করি যে সাপোজ 1:2:3 আছে, এটাকে আমি লিখলাম এইভাবে 4/4:8/4:12/4। তো এটা কি আমি আলাদা কিছু লিখলাম? তো এটাই তো তোকে দিচ্ছে পরীক্ষায়। পৌন পরীক্ষা ছিল বলে ভাবলাম কি করতে হবে। তো একেও আমি যা করব একেও তো তাই করবো। হ্যাঁ, প্রবলেম কখন রাইজ হতো, যদি একটাই পৌনঃপুনিক আছে আরেকটাই নেই, তখন ঝামেলা আছে। কিন্তু সেটা তোকে দেবে না পরীক্ষায়। ওকে যা দেবে সবার সাথে সেম ট্রিটমেন্ট বালা অঙ্ক দেবে। তাই আমরা এটাকে 3:2:4 ধরে করব, অঙ্কটা 1 সেকেন্ডে ইজিলি হয়ে যাবে। ঢুকেছে মাথায়? এইটুকুই ছিল বোঝানোর মতো। নেক্সট যাচ্ছি। এই পেপারটা শুরুর দিক থেকে আমরা অনেকগুলো অঙ্ক এখানে মোটামুটি করেছিলাম। আমি সেম অঙ্ক রিপিট দিয়েছি, তারপরেও ভুল। এবারে খুব সম্ভবত এই পেপারটা আমার রেকর্ডিংয়েই বোঝানো আছে, ঠিক আছে? এটা আগের দিকে কোনো একটা রেকর্ডিংয়ে বোঝানো আছে, এই পেপারের সামনের দিকের অঙ্কগুলো। আপনি রেকর্ডিং করতে ভুলে গেছিলেন না স্যার। তাহলে ভালোই হয়েছিল, কাজের কাজ হয়েছিল। বাট প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝানো ছিল, এটা হচ্ছে প্রথম কথা। হচ্ছে এটা এখানে সত্য বা মিথ্যা যে কোনো 5টি, মানে 1 আর 2 তো বোঝানো ছিল, কারণ 1 আর 2 আমি দুবার বুঝিয়েছি। একটা অফলাইনে বুঝিয়েছি আর একটা আমি অনলাইনে বুঝিয়েছিলাম, দুবার বুঝিয়েছিলাম। যখন অফলাইনে বুঝিয়েছিলাম তখন গীত ছিল না, শুধু অর্চনা ছিল। আর যখন অনলাইনে বুঝিয়েছিলাম তখন গীত অর্চনা দুজনেই ছিল। তাহলে স্বাভাবিকভাবে এই জায়গাটা আমি 1 আর 2 আর ভুল করবো আর রিপিট করবো না, কারণ এই জিনিসটা আমি 3বার রিপিট হবে এই নিয়ে করছি না, আগের দিকে যাচ্ছি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি পরিমাণ অসমান হবে। কি? নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি পূর্ণের পরিমাণ অসমান হবে। স্যার কার সাথে অসমান হবে? স্যার একটা কথা বলি। আপনি একটা হোমওয়ার্কে দিয়েছিলেন, হোমওয়ার্কে করেও ছিলাম কিছুটা, তারপর এটাতেই পরীক্ষা নিয়ে নিলেন। তো সেটা তুই তাহলে 13 কেন আসলো? প্রথম অঙ্কটা কি গন্ডগোল করেছে? বার্ষিক নির্দিষ্ট যদি 1 বছরের চক্রবৃদ্ধি অসমান হবে। অসমান কেন তুই? সেটা কোথাও লেখা নেই তো সরল সুদের সাথে, সেটাই তো বলছি। তার মানে এটা সত্য আছে, কোনো চাপ নেই। কারণ সরল সুদ যদি হয়, সরল সুদের চক্রবৃদ্ধি সুদ অবভিয়াস। 1 মিনিট, 1 বছরে বলা আছে। মিথ্যে, মিথ্যে হবে, মিথ্যে হবে। 1 বছর বলা আছে। 1 বছরের জায়গায় যদি 2 বছর বলা থাকতো তাহলে এটা সত্য হতো। এটাই হচ্ছে এখানে মেন পয়েন্টটা। পরেরটা আছে সরল সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয়। আনসার হচ্ছে না। ওটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের পরিমাণ প্রতি বছর পরিবর্তন হয়, কিন্তু সরল সুদের ক্ষেত্রে হয় না। x+y√5 x-y√3 x² + y² মান 8। এবারে এটা জাস্ট আমাকে দেখে নিতে হবে। আমি এখানে যদি এক্স এর আর ওয়াই এর মান আলাদা আলাদা করে আমি বের করতে পারবো, কিন্তু সেটা আমাকে একবার দেখে নিতে হবে। কি করব, কি করে বা কিভাবে করব। x+y এর মান √5 বলা আছে, x - y এর মান √3 বলা আছে, ঠিক আছে? আচ্ছা থাক, কোনো চাপ নেই। মিনিট, ডান দিকে যা হালকা, বাস। তো এখানে দেখ, এখানে আমি কি করব, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি দুজনের মান যদি আমি এক্স এর মান বের করতে চাই, তাহলে দুটোকে যোগ করে /2। আর যদি আমি ওয়াই এর মান বের করতে চাই তো দুটোকে মাইনাস করে /2। আবার বলছি, যদি আমি এক্স এর মান বের করতে চাই তাহলে এই যে দুটো মান দেওয়া আছে, এটা কখন হয় সেটা আগে বলি। কোথাও লেখা আছে a+b এর মান হচ্ছে এক্স আর a - b এর মান লেখা আছে ওয়াই। এবার এখান থেকে যদি এর মান বার করতে হয় তাহলে হবে x + y/2, আর যদি b এর মান বার করতে হয় তাহলে হবে x - y/2। এইটুকু মাথায় রাখলে অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? কিভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছি। কিভাবে হচ্ছে জিনিসটা, কিভাবে হচ্ছে
জায়গায় নিয়ে বোঝাবো কি কীভাবে হচ্ছে জিনিসটা। তো আমি বললাম যে সাপোজ এক্স প্লাস ওয়াই সমান √5 বলা আছে, তো আমি এটাকে উপরে লিখলাম এক্স প্লাস ওয়াই সমান কত √5, নিচে এক্স মাইনাস ওয়াই সমান কত √3। এক কাজ করো, সোজা দুটোকে যোগ করো, যোগ করলে কি হবে, এই দুটো কেটে যাবে, তাহলে এখানে 2x হয়ে গেল, তাহলে এখানে √5 প্লাস √3, এক্স সমান কত √5 প্লাস √3, নিচে 2। এটা বুঝতে কারো অসুবিধা আছে? নেই। ওয়াইয়ের মান তাহলে কত বেরোবে, একইভাবে বেরোবে, করে দেখাচ্ছি না, সেক্ষেত্রে বলেছি যে দুজনকে মাইনাস করতে হবে, তো মাইনাস করলে √5 মাইনাস √3/2, ঠিক আছে। এটা বেরিয়ে গেল এক্স আর ওয়াইয়ের মান। আমি জানি ভালো করে যে x² প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, তো x² প্লাস ওয়াই স্কোয়ার যদি আমি রুল বের করি তাহলে এই দুটোর মান কত দাঁড়ায়, তাহলে হয় দাঁড়ায় হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা মান দাঁড়ায়, তাই তো। এবার এখানে সোজা এক্সের মান আমি জানি, ওয়াইয়ের মান আমি জানি, বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই অলরেডি আমি মান জানি, এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু √5 বলাই আছে, তো আমি সিধা √5 বসাবো, স্কোয়ার প্লাস 2 ইন্টু xy বলা আছে, তো এক্স মানে কত √5 প্লাস √3 বাই কত 2 মাল্টিপ্লাইড বাই ওয়াই মানে কত, ওয়াইয়ের মানে এখানে বলা আছে √5 মাইনাস √3/2, ঠিক। কারো কোনো ডাউট এই অবধি? ঠিক আছে, এবারে নিচে না করে আমি ডান দিকে করছি, ঠিক আছে। সমান এই স্টেপটার পরে √5 হোল স্কোয়ার কত হয় 5 হয়, প্লাস 2 ইন্টু, যদি আমি ভালো করে দেখি তাহলে ওপরটায় আসছে √5 প্লাস √3, আর এদিকে আসছে √5 মাইনাস √3, নিচে কত আসছে, প্লাস তো লেখাই আছে এখানে, তার আগে 2 প্লাস 2 মাইনাস ছিল না আগে, সরি মাইনাস ছিল না, মাইনাস ছিল, প্লাস দিয়ে ফেলেছি ভুল করে, মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে। √5 মাইনাস √3, নিচে 2 আর 2 গুণ করলে কত হবে, দরকার নেই, এখানে 2কে কেটে দাও, তা যদি 2 আর 2কে কেটে দেয় তাহলে সবাই বলবে নিচে অনলি 2 চলে আসছে, ঠিক আছে, নিচে 2 চলে আসছে, কারণ নিচে 2 চলে আসছে, এইদিকে 2টা বেঁচে রইলো, এই 2কে কোনাকুনি কাটলো, ঠিক আছে। আচ্ছা, এবার ওপরে 5 মাইনাস এই জায়গাটায় আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি দেখতে পাচ্ছি, যেটা কিনা a² মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a² মাইনাস বি স্কোয়ার মানে √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার দেখতে পাচ্ছি, বাই 2 দেখতে পাচ্ছি, ঠিক। ব্র্যাকেটে লিখবো যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a² মাইনাস বি স্কোয়ার। এই জায়গাটা কারো ডাউট? বড়টাকে ছোট সূত্রে ফেললাম। এবার 5 মাইনাস 5-এর √5 স্কোয়ার কত 5, মাইনাস √3 স্কোয়ার কত 3, নিচে কত 2, 5 মাইনাস 3 কত হয় 2, 2/2 মানে 1, তাহলে 5 মাইনাস 1 সমান কত, আনসার আসলো 4। আমাকে এখানে কত বলা আছে, 8, তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা। কারো ডাউট আছে জায়গাটায়, বলবি? ডাউট থাকলে রেকর্ডিং আবার চেক করতে হবে, ঠিক আছে, কারণ আমাকে এই জায়গাটা পুরো ওড়াতে হবে এখন। পরেরটা কোথায় গেল, ওইখানে। আচ্ছা, 4-এরটা, এটার দ্বিঘাত সমীকরণের বীজ দুটির যোগফল ও গুণফলের অনুপাত 3:2 বলা আছে। এবার এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর যোগফল আর গুণফলের অনুপাত। কিছু মনে আছে? যোগফল বের করানোর একটা রুল ছিল আর গুণফল বের করানোর একটা রুল ছিল। গুণফল বের করানোর রুল ছিল c/a, আর যোগফল বের করানোর রুল ছিল -b/a। মনে পড়ছে কিছু? শিখিয়েছিলাম। তো c/a যদি হয় তাহলে সেটা গুণফল হয়, তাহলে গুণফলের ক্ষেত্রে কি আসবে, এখানে যোগফল আর গুণফল বলে, তাহলে যোগফলকে আগে বার করো। যোগফল মানে কত, মাইনাস ব্র্যাকেটে -12, কেন, কারণ এখানে বি এর মান -12 বলা আছে, ঠিক তো। এটা এ, এটা বি, এটা সি, এটুকু জানি তো। আচ্ছা, -12 বাই কত, বাই হচ্ছে আমার কত, এ মানে হচ্ছে 7, হলো = গুণফল মানে হচ্ছে 18/7, 18/7, মাইনাসে মাইনাসে কত যাবে প্লাস, তাহলে 12/7 = 18/7।
যখন এরকম নিচে দুটোর ক্ষেত্রে যে আবার অনুপাত এসছে, অনুপাতে দেখ দুটোর ক্ষেত্রে নিচে কি আছে, 7 আছে, দুটোর ক্ষেত্রে নিচে কি আছে, 7 আছে। আমি বলেছি তাহলে আমি যা করব দুজনের সাথেই করব, তার মানে এর সাথে যদি উড়ে যায় ওর সাথে উড়ে যাবে, তার মানে কিছু দেখারই দরকার নেই, আমি সোজা লিখে দেবো 12:18। কাটাকাটি করো, কি বলে 6 2 12, 6 3 18, 2:3। এখানে লেখা কত আছে 3:2, তার মানে কি হয়ে যাবে, মিথ্যা। ডাউট? ভাই খাতাটা তো খালিই ছিল না, এখন না না বললে হবে। পরেরটা, 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তার কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 4 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ, একটা বৃত্ত এটা, একটা বৃত্ত এইটা, একটু বড় হালকা, ঠিক আছে, এইটা হয়ে গেল কত 3, এটা হয়ে গেল কত 7। ওকে ওকে, বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 4 সেন্টিমিটার। তো একটা কথা বল, একটা কথা বল, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হচ্ছে, 7 + 3, 7 + 3 সমান কত হচ্ছে 10, এখানে লেখা যায় 4, তার মানে মিথ্যা। পরেরটা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লম্ব গোলাকৃতি চোঙকে গলিয়ে ব্যাসার্ধের কত সম ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা হলে চোঙের উচ্চতা হবে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ মানে কি দাঁড়ায় সেটা, সেটাকে আমি জানি, লম্ববৃত্তাকার চোঙ যদি হয় তাহলে πr²h হয়, রাইট? তার আয়তন কত হয়, যেহেতু এখানে গলিয়ে বলা আছে তাহলে আয়তন বের করতে হবে, রাইট? রাইট? ঠিক আছে। এখানে এখানে তাহলে πr²h মারো, তাহলে πr²h মানে পাই ইন্টু r² মানে কত, 3² 9 ইন্টু এইচ, এইচ যেটা সেখানে বলা আছে চোঙের উচ্চতা 3 হতে হবে। তো আমি এক কাজ করবো, এটাকে এক্স ধরে নেবো, πr²h সমান কি আছে, সমান বলছে সমব্যাসার্ধের একটা গোলক, আমি জানি এদিকে হবে 4/3 πr³, তাই তো, 4/3 πr³। তো সমব্যাসার্ধ মানে কত, 3 সেন্টিমিটারই ব্যাসার্ধ হবে, তার মানে এটা হয়ে যাবে 27। ঠিক ঠিক, কোনো ডাউট আছে? এদিকে আমার যা আয়তন বেরোবে এদিকেও আমার তাই আয়তন বেরোবে, তাহলে দুটো সমান হবে। এখানে পাইকে খেলো 3, এখানে 9 কাটলো, আর এখানে 9 এখানে 9কে কাটলো, তার এক্স এর মান কত আসলো, এক্স এর মান আসলো 4, এখানে বলা আছে উচ্চতা কত 3, তার মানে আনসার হচ্ছে মিথ্যে। এগুলো তোদেরকে বলে বোঝাচ্ছি, এগুলো যদি কোয়েশ্চেন পরীক্ষায় পড়ে, যদি এগুলো প্র্যাকটিস না করে গেছিস পুরো দিন টাইম লাগবে এই পেপারটা উঠাতে, অথচ এগুলো যা সত্য মিথ্যে বলা আছে। তো তখনই মাথায় আসবে যখন তোর মাথায় থাকবে যে একটা কিছুকে গলিয়ে একটা কিছু তৈরি করা হচ্ছে, মানে এর যে আয়তন আর ওর যে আয়তন, দুটোর আয়তন সমান হবে। তাই বলছি প্র্যাকটিসটা কর। এখানে একটা অঙ্ক বলা আছে যেখানে যে কোনো 10টা করতে বলা আছে, তো এখানে হ্যাঁ, তো এখানে ভালো করে যদি দেখিস তাহলে এখানে লেখা আছে 1 প্লাস কিছুই নেই, ঠিক আছে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট কাজ, এই যে 1+1/10 দেখতে পাচ্ছিস, 1+1/10, একটু ভালো করে দেখ, ওটা এখানেও রয়েছে আবার ওটা এখানেও রয়েছে, দেখতে পাচ্ছিস? স্যার বল। এটা তো আমি নাম্বারটা ভুল দিইনি, খালি আগে পরে লিখেছি 3 লিখেছিস, তারপর 1 লিখেছিস, মানে কোয়েশ্চেন। যেমন ওটা এখন বোঝাচ্ছি, ভালো একটা ম্যাথ আছে, ম্যাথটা বলছে এটা যে তোকে এখানে দেখিয়ে দিচ্ছে যে এই ব্র্যাকেটে যেটা 1+1/10 শুনতে পাচ্ছিস, যেটা 1+1/10 আছে, আমি সিম্পলি কি করবো, আমি সিম্পলি এই পোর্শনটাকে এক্স ধরে নেবো, 1+1/10 যেটা আছে ওটাকে এক্স ধরে নেবো, ওটাকে এক্স ধরলে এই পোর্শনটা যেটা বেরোবে সেটা হবে px² মাইনাস px সমান 880, এটা হয়ে যাবে আমার অঙ্কটা। ঢুকেছে মাথায় কি বললাম? এবার দেখে একটু চেনা চেনা লাগবে, কেন চেনা চেনা লাগবে, -880টাকে বাঁ দিকে নিয়ে, মানে 880কে বাঁ দিকে নিয়ে আসলে তো যেটা হয়ে যাবে px² মাইনাস px মাইনাস 880 ইজ ইকুয়াল টু 0। ঠিক ঠিক, হ্যাঁ। এবারে 880কে এমন একটা কিছুতে ভাঙ যেটা 1 আসবে,
দুটোকে যোগ বা বিয়োগ যাই কর না কেন 1 আসবে। তো কিসে ভাঙতে পারি আমি? স্যার আমি যেটা বলছি ঠিক হয়নি। তো দাগ নাম্বারটা দেখেছিস? স্যার আপনি নাম্বার, আমি জানতাম না ওটা। বাট সেটার জন্য তো নাম্বার থোড়ি কাটা ছাড়বো আমি, নাম্বার তো কাটবো না। আজকেও আমার নাম্বার আমি চেকই করবো না, চেক করবোই না। তুই নাম্বার আগে ঠিক করে দিবি, তারপর কথা। নো মার্সি, এসব ব্যাপারে নো মার্সি। আমাকে ওকে মার্সি দেখায়নি, আমি তোকে কেন দেখাবো? বুঝতে পার। এখানে বলা আছে 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 8 ইন্টু কত? 110। 110কে আমি যদি আবার ভাগ করি তাহলে 10 আর 11তে ভাঙতে পারি, 10 আর 11তে ভাঙতে পারি। তাহলে আমি এমন একটা কিছু এখানে করতে পারি যেটা হচ্ছে 80। গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে। এইট এইটটি, তো 880কে কিচ্ছু না, জাস্ট এই জায়গাটা তোকে ভাঙতে হবে একটু ভেবে। তো আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে 8 × 10 × 11। 10কে আবার যদি ভাঙি তাহলে 2 × 5, 8কে যদি আবার ভাঙি তাহলে 2 × 2 × 2, ঠিক আছে, ইন্টু 11। এইটা আসছে আমার টোটাল। 2 × 4 = 2, 8, 8 × 5 = 40, 40 22 আসবে না। 11 দিয়ে 55, 2 4 4 2 8 8 16 22। 880, 880, 2 2 2 চলে এলো, এখানে 2 5 চলে এলো, এখানে 11 চলে এলো। ভাঙছে এখানে না বলতো? ভাবো ভাবো, যারা দেখছো তারা ভাবো। কিছু পাচ্ছি খুঁজে? আশা করছি। একটা একটা 2 এক্সট্রা হলে হয়ে যেত। 5 × 10, 10 × 20, 40, 11 দিয়ে 22, 2 × 4, 4 5 × 20। গন্ডগোল আছে। ভাঙাটা ঠিক মাথায় আসছে না, ভাঙাটা মাথায় আসলে তখন বলবো, টাইম যাচ্ছে, ঠিক আছে। ভাঙাটা মাথায় আসছে না, বাট এটুকু বুঝে না করতে কী হবে, যে 880কে উৎপাদকে ভাঙতে হবে। উৎপাদকে ভাঙলে এখানটায় px² তোর হয়ে যাবে, মানে এই যে মাইনাস pxটা আছে ওটার জন্য এরকম কিছু একটা আসবে। মাইনাস, ধর আমি ধরে নিলাম 11x + 10x আসছে, ধরে নিলাম আমি। -880 = 0। এবার এখান থেকে তুই যখন ভাঙবি তখন তো দুটো সমীকরণ আসবে। দুটো সমীকরণ মানে একটা ধর আসলো তোর p-11, আর একটা তোর আসলো p+10 বা এরকম কিছু একটা আসলো। px মানে, হ্যাঁ, px+11, px+10 এরকম কিছু একটা আসলো। এক্সটা ধরেছিলাম আমরা এইটাকে 1 + 1/10, যেটা মানে হচ্ছে 11/10। তো সেটাকে এক্স এর জায়গায় পুট করবি, আনসার বেরিয়ে যাবে। এইটুকু হচ্ছে কাজ, আর কিছুই না, ঠিক আছে। কিন্তু না ভাঙছে না কোনো একটা কারণে, ঠিক আছে। স্যার বল। পরীক্ষা তো হয়ে গেছে, এবার ওটা দেখে নিন ঠিক আছে কিনা। তুই দাগ নাম্বার ভুল দিয়েছিস, সো ডোন্ট ক্লিং অন ওয়ান থিং ফর আ লঙ্গার টাইম, ওকে? না না, আমি জাস্ট বলছি এটা ঠিক আছে কিনা দেখে নিন। হ্যাঁ, ওটা দেখতে গেলে আমাকে খুলতে হবে পেজটা, ঠিক আছে, সেটা খোলা নেই এখন। পরেরটাই যাচ্ছি। তিনজন ব্যক্তির মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে। তিনজন ব্যক্তির মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ।
করানো আছে, এটা করানোর কোনো প্রয়োজন মনে হচ্ছে না, বাট করিসনি খুব সম্ভবত। করেছিস কি? না। আচ্ছা, কার কার ডাউট কোনগুলোতে আছে সেটা বলতো ভাই, তাহলে সেগুলোই তো বোঝায়, এরকম করে পুরো পেপারটা থোড়ি বোঝানো যায়। কোনগুলো ডাউট আছে আমাকে সেটা বল, আমি শুধু সেইগুলোকে হ্যান্ডেল করছি। 3 নম্বর। অর্চনা বলতে বলতে যা। আমার 2 নম্বরটা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, ওই জন্য জিজ্ঞেস করলাম। তো তিনজন ব্যক্তির মূলধনের অনুপাত 3, 8 আর 5 বলা আছে। তাহলে প্রথম ব্যক্তি ধরলাম 3x, তৃতীয় ব্যক্তি ধরলাম 8x, তৃতীয় ব্যক্তি ধরলাম 5x। তাহলে প্রথম ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি তুলনা করা হয়েছে, প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তি দুজনের মধ্যে গ্যাপ কত? 5x মাইনাস 3x মানে কত? 2x। 2x এর গ্যাপটার মানে হচ্ছে কত? 60 টাকা। 2x এর গ্যাপটার মান কত? 60 টাকা। তাহলে 2x এর মান হচ্ছে 60 টাকা, 2x এর মান হচ্ছে 60 টাকা, x এর মান কত? x এর মান হবে 30 টাকা। x এর মান যদি 30 টাকা হয়, আমাকে জিজ্ঞেস করছে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। তো মোট লাভের পরিমাণ কোথা থেকে পাবো আমরা? মোট লাভের পরিমাণের জন্য আমাকে বের করতে হবে যে কি, এই তিনটাকে এবার যোগ করো। 8 আর 3 9 11, 11 আর 5 হচ্ছে 16। তাহলে কত হচ্ছে? 30 ইন্টু 16, তোমরা কত হচ্ছে? 48, 480। মোট লাভের পরিমাণ কত হয়ে যাবে তাহলে? 480, কারণ আমি টোটালটা ধরেছিলাম এইটাকে, তো টোটালটা নিয়ে আমার বেরোলো কত? 480। এটাই বেরিয়েছিল তো? এটাই বেরিয়েছিল না অন্য কিছু বেরিয়েছিল? এটাই বেরিয়েছিল গীত। স্যার আমি তো করিনি। ও করিসনি, ঠিক আছে। কেন করিসনি এটা? করিসনি কেন? আমাকে মাথায় আসছিল না। সাধারণ। তো একটি মূলধনের পরেরটায় বলা আছে, একই মূলধনের 4.5% হার সরল সুদে 2 বছর 4 মাসের সুদের চেয়ে 5% হার সরল সুদে 1 বছর 9 মাসের সুদ 63 টাকা কম হলে মূলধন নির্ণয় করো। তোদের ক্ষেত্রে এটা কি করতে হবে? একই মূলধন বলা আছে, মূলধন এক্স ধরো, ঠিক আছে। তাহলে মূলধন যদি এক্স হয়, তাহলে প্রথম ক্ষেত্রে কত হচ্ছে? 4.5% হারে সরল সুদ, 2 বছর 4 মাসের সুদ। 2 বছরে কত হয়? 24 মাস। 4 মাসে কত হয়? 4 মাস। 24 প্লাস 4-এ কত হয়? 28 মাস। তাহলে 28/12, রাইট? পুরোটা বাই 100। এটা হয়ে গেল প্রথম কেসের সুদ, ঠিক আছে। আচ্ছা, এবার এটার চেয়ে 5% হারে সরল সুদে 1 বছর 9 মাসের সুদ। তো 5% হার সরল সুদ বলা আছে, মাইনাস 5% হারে সরল সুদ কত টাকা? এক্স টাকায়। 5% হারে সরল সুদ 1 বছর 9 মাস। 1 বছরে কত? 12 মাস। 9 মাস এদিকে, 12 আর 9 কত? 21। তাহলে 12 আর 9 হচ্ছে 21/12, ঠিক আছে। নিচে কত? 100। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 63 টাকা। এটা সলভ করা যাবে না? এটা সলভ করা যাবে না? হ্যাঁ। তাহলে কি অসুবিধাটা কিছু হচ্ছিল? স্যার সমীকরণটা বুঝতে পারিনি স্যার। কেন? অ্যাকচুয়ালি সমীকরণ বানাইনি, আমি অন্যভাবে করছিলাম। আগে 1 বছরের বের করে নিয়েছি, তারপর 9 মাসের বের করতে যাচ্ছি। একটা জিনিস বুঝে নে, পরীক্ষাটা আমাদের মানে এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। দেখা হয়ে গেছে, চলো। 4 নাম্বারটা বলা আছে, দ্বিঘাত সমীকরণ লেখো বলা আছে। অসুবিধা আছে? হ্যাঁ, কি করে করবো এটা? এই জায়গাটা থেকে কিচ্ছু মনে করছে না। একটাই কথা বলো, ভগবান ছোটটা মাথা দিয়েছে, মাথাটাকে একটু চালাও। ওই জায়গাটা থেকে কিচ্ছু মনে পড়ছে না। শ্রীধরাচার্যের সূত্রটা কেমন দেখতে হয় দেখেছিস? কোনদিন শ্রীধরাচার্যের সূত্র কেমন দেখতে হয়? ওখানে এ বি সি সব বলা থাকে, দেখেছিস? ওখান থেকে সমীকরণটা লেখা যাবে। এটা জিজ্ঞেস করতে হচ্ছে এটা কি হয়। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে এটা কিছু গন্ডগোলের জায়গাটায়? -1 প্লাস মাইনাস √2, নিচে আবার 3 লেখা আছে, তো কিছু গন্ডগোল আছে জায়গাটায়। সিম্পল সিদ্ধান্তের সূত্রটাকে আমরা বসিয়ে দিয়েছি, 1 2 3 বসিয়ে দিয়েছি ওই b² 4ac আর নিচে 2 এর জায়গায়। এইটুকু তো কাজ করেছে, আর কিছুই করেনি, নিজে করবি। পরেরটা এখানে বলা আছে, দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। সেটা পারবো। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি
সমান্তরাল এডি ও এডি 4 বলা আছে। একটা ট্রাপিজিয়াম বানালাম, পারবি? না হচ্ছে না। এ বি সি ডি, এখানে বলা আছে বিসি আর এডি সমান্তরাল আছে, তা বিসি আর এডি কে সমান্তরাল করলাম, কোনো অসুবিধা নেই। সমান্তরাল মানে বুঝতে পারছি, এই যে এটাকে সমান্তরাল বলে, ঠিক আছে। এখানে বলা আছে এডি 4 বলা আছে, তো এডি এটা উপরেরটা 4 বলা আছে। তারপরে কি বলা আছে, উপরের অঙ্কটাকে মোছ না রে ভাই। ঠিক আছে, তো তো বলা আছে এডি 4 বলা আছে, এডি 4 বলা আছে। তারপরে বলা আছে এসি আর বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে। এসি এদিকে, বিডি এদিকে, কর্ণদ্বয় নাকি কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। যে এও বাই ও সি, ডিও বাই ও বি সমান 1:1/2, মানে এও আর ও সি, এও আর ও সি এইটা 1 আছে, এইটা নিচেরটা 2 আছে। ডিও ওবি, ডিও মানে হচ্ছে এটা, আর ওবি হচ্ছে নিচেরটা, তাহলে এটাও 1 আছে, এটাও 2 আছে, কোনো চাপ নেই। আমাকে বলছে তাহলে বিসি এর দৈর্ঘ্য কত। এটা বলতে কি চাইছে একটু ভালো করে বুঝবি, বলতে এটা চাইছে যে এখানে কিন্তু 1 আর 2 মাপ দেয়নি, আমাকে বলেছে 1:2 আছে। 1:2 কথাটার মানে একে যেমন ভাবে কাটছে, এই এরকম ভাবে যেটা গেছে ও একে যেমন ভাবে কেটেছে, একে আবার একে সেম ভাবে কেটেছে, মানে এখানে এটা 1 আছে তো এখানেও এটা 1, এখানে এটা 2 আছে তো এখানেও এটা 2। আবার যদি এখানে এটা 2 থাকে এখানেও এটা 2, এখানে এটা 4 থাকলে এখানেও এটা 4, মানে যা আছে দুদিকে সমান আছে, সোজা হিসেবে, ঠিক আছে। এইটা তোকে এখানে বলতে চেয়েছে। এই রে কি বলছে, বোঝা গেছে কি বলতে চাইলাম? তোকে এবার যেটা বের করতে বলেছে যে বিসি এর দৈর্ঘ্য কত, তার মানে নিচেরটা দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বের করতে বলেছে? নিচেরটা দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে, কোনো চাপ নেই। আমি কি করবো, আমি সিধা সাপটা একটা কাজ করবো, যেটা হচ্ছে এখানটা 4 বলা আছে, রাইট, তার মানে নিচের পোর্শনটাও 4, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানটা 4 বলা আছে, তার মানে নিচের পোর্শনটাও 4। এক মিনিট জানা, বিসি এর দৈর্ঘ্য কত বলা আছে, উপরটা 4 আছে, নিচটাও 4, বিসি এর দৈর্ঘ্য বলছি, সরি, মানে ওর এটাও 4 বের করলাম, এটাও 4 বের করলাম, 4 এটা 4 হয়, এটা 4 হয়ে গেল অটোমেটিক্যালি। ওটা মিস করছি, কি মিস করছি বলতো? ঠিক আছে, এক মিনিট, এটা রয়েছে তো, এটা এই করলাম, আমি এটা আনলাম, এটা আনলাম, মিনস এটা উপরে একটা 4, তো এটা উপরে একটা 4। এবার এখানে 1:2 বলা আছে, আমি যদি সিম্পল এখান থেকে ধরি তো এটাকে 1:2 ভাগ করছে, 1:2 কাজে লাগবে না। কিছুটা মিস করছি ম্যাথটা। ডান দিকের যে বাহুটা আছে বা বাঁ দিকের বাহুটা আছে, দুজন সমান আছে, 1:2 তখনই ভাগ হবে যখন দুটো সমান আছে। এডিটাকে 4 বলে দিয়েছে, ঠিক আছে, কোনো চাপ নেই। বাট এও ওসি আর ডিও ওবি 1:1/2 আছে দুজনের অনুপাতে, ঠিক আছে, কোনো চাপ নেই। তো এখানটায় যদি আমি এটা 4 ধরি, উপরেটার এটাকে 4 ধরলাম, এটা আসছে 1:2, 3 আসছে। কিছু একটা গড়বড় করছে, কিছু একটা গড়বড় হচ্ছে। 1:2 এখানে আমার আসছে, এটাকে 1:2 আসছে, এটা 1:2 আসছে, মিনস এটা হলো 3। তো এটা যদি আমি এখানে লম্বা করি, এটা 4 চলে আসছে, এটা 4 আসছে, তো এটা রাইট সাইড আর লেফট সাইড হয়ে যাওয়া 4 প্লাস
ম্যাথটাকে ছেড়ে রাখ, এবিসিডি যে ট্রাপিজিয়ামের ম্যাথটা আছে ছেড়ে রাখ, এটা এটা ঘুরে আসছে কিছুক্ষণ পরে, ছেড়ে রাখ এটা। কিছু একটা মিস করছি আমরা, হয় রাইট সাইডটা দিতে হবে, না রাইট সাইডটা না দিয়ে একটা কিছু অন্য ব্যাপার আছে মেবি, মাথায় আসছে না এই মুহূর্তে। পরেরটাতে জিজ্ঞেস করছে পরিকেন্দ্র ও বলা আছে এবিএসি সমান আছে, বিওসি 140 আছে, এবিসি এর পরিমাণ কত? এটা দেখা যাক। পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে কি? এবিসি হয়ে গেল, পরিকেন্দ্র মানে কি? ভেতরে আঁকবো না বাইরে আঁকবো? দুটো হয়, একটা অন্তঃকেন্দ্র হয়, একটা পরিকেন্দ্র হয়। এবার এখানে পরিকেন্দ্র মানে কি? পরিকেন্দ্র মানে বাইরে আঁকবো, ভেতরে নয়। কি বললাম? পরিকেন্দ্র মানে কোথায় আঁকবো? বাইরে আঁকবো। ওকে, হ্যাঁ বাইরে আঁকবো। এবার এখানে বলা আছে এবি আর এসি সমান বলা আছে, মানে এইটা এবি আর এইটা এসি দুটো সমান বলা আছে। ভিতরে হলো ভাই ত্রিভুজের পরিকেন্দ্র বলা আছে, এটা বৃত্তের ভেতরে দেখাচ্ছে, এটা বৃত্তের ভেতরে দেখাচ্ছে, বৃত্তের ভেতরে বলছি, ত্রিভুজের ভেতরে দেখাচ্ছে বৃত্তটা। সেটাই আমি বলছি বৃত্তের ভিতরে। আরে পরিকেন্দ্র বলছে, পরিকেন্দ্র মানে কোথায় হবে বৃত্তটা? বৃত্তটা বাইরে হবে। আমি বৃত্তর জায়গায় তখন দিয়ে ত্রিভুজ, কারেক্ট, বৃত্তটা বাইরে হবে, ত্রিভুজটা ভেতরে হবে। আর যদি অন্ত বলে, দিক থেকে বলছেন, আমি বৃত্তের দিক থেকে বলছি, আপনি বৃত্তের দিক বুঝতে থেকে পারছি, বলছেন বাইরে হবে, আমি ত্রিভুজ দিক থেকে বলছি ঠিক আছে। বলা আছে এখানে এবি এবি আর এসি সমান আছে, বিওসি 140 বলা আছে। এবারে পরিকেন্দ্র মানে এখানটায় তৈরি হচ্ছে, তারা বিওসি মানে এইটা বলা আছে কত? 140। এটা কত বলা আছে? 140 ডিগ্রি। আমাকে বলা আছে এবিসি এর পরিমাণ কত? এবিসি মানে এই কোণটা পুরোটা চাইছে যে এটার পরিমাণ কত হবে। এবার এটা কি আমরা বার করতে পারবো? কোশ্চেন হচ্ছে এখানে পারবো। কি করে পারবো? পারবো এইভাবে যে এই কোণটা আমার বলা আছে কত? 140, রাইট? তাহলে এই কোণটা কত হবে? আমরা সবসময় জানি যে কোণ বিএসি যেটা হবে সেটা হয়ে যাবে কত? 140/2, মানে কত? 70 ডিগ্রি। কারণ এর যে এখানে যেটা হয় তার হাফ এখানে হয়, 70 ডিগ্রি হয়ে গেল এটা, ঠিক? ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি, তাহলে নিচের দুটো কোণের সমষ্টি কত হবে? সেটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান কত? 110 ডিগ্রি, ঠিক আছে? এবার যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, তাই এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেহেতু সমান হবে তাই বাই 2 করে দেবো, সমান কত? 55 ডিগ্রি। ফাইনাল আনসার। ঢুকলো মাথায়? অল্প দিয়ে গেল। নেক্সট অঙ্কে যাচ্ছি। জিজ্ঞেস করছে ট্রাপিজিয়ামটা কিছুটা মিস করছে, ট্রাপিজিয়ামের ম্যাথটা এতটাও তো গন্ডগোল দেয়নি, কিছু একটা মিসিং আছে ট্রাপিজিয়াম, একটা সাইড বলে দেওয়া উচিত ছিল, কিছু একটা ব্যাপার যেটা পরে দেখছি ওটা। এখানে বলা আছে এবিসিডি চতুর্ভুজে বিডি একটি কর্ণ। ওকে, কিছুই না, বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। তো আমি একটা যে কোনো রকমের একটা চতুর্ভুজ আঁকলাম, ঠিক আছে? এ বি সি ডি, সি ডি চতুর্ভুজের বিডি একটি কর্ণ বলা আছে, তো এটা একটা কর্ণ হয়ে গেল, হচ্ছে আপনি। এবার বলা আছে এ বিডি 50 বলা আছে, এ বিডি মানে এই কোণটা পুরোটা 50 ডিগ্রি বলা আছে, হচ্ছে আপনি। এবার এডিবি 30 ডিগ্রি বলা আছে, এডিবি মানে এই কোণটা শুধুমাত্র 30 ডিগ্রি বলা আছে, ঠিক আছে? বিসিডি 80 বলা আছে, তাহলে বিসিডি মানে এই কোণটা 80 ডিগ্রি বলা আছে। এবার বলছে তাহলে প্রমাণ করো যে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে পারবো? আমরা কি প্রমাণ করতে পারবো? সেটা হচ্ছে ব্যাপার। প্রমাণ করো যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। 2 নম্বরে প্রমাণ করতে দিয়েছে, অসাধারণ। ঠিক আছে, হ্যাঁ বলো প্রমাণ কিভাবে করবো? বলো। কিভাবে প্রমাণ করবো যেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ? বল। তো এখানে বলা আছে এবিডি 50, এবিডি 50 বলা আছে, সেটাই ভাবছি, হিসাবটাই গন্ডগোল ছিল।
ABD 50 বলা আছে, কেউ আমাকে বলা পর্যন্ত নিচে ABD 50 বলা আছে, মানে এই কোণটা 50 বলা আছে। তো এই কোণটা 50 বলা আছে, উপরে কোণটা 30 বলা আছে, আর নিচে এই কোণটা 80 বলা আছে। এই কোণটা এদিকে একটা 80 বলা আছে। আমাকে যে বলছে যে এটা একটা প্রমাণ করো যে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা কি প্রমাণ করতে পারবো সেটা? পারবো প্রমাণ করতে? বলো, পারবো করতে? কি হবে, কিভাবে হবে অ্যাকচুয়ালি, কিভাবে হবে? এখানে 50 আছে, এখানে 30 আছে, তাহলে উপরে কোণটা কত দাঁড়াবে? 100 দাঁড়াবে, কারণ তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে উপরে কোণটা কত দাঁড়ালো? 100 দাঁড়ালো। আচ্ছা, অপোজিটের যে দুটো কোণ, সেই দুটো কোণের মান যদি 180 হয়ে যায়, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক ঠিক দেখতে পাচ্ছি 100 + 80 = 180। অপোজিটের কোণগুলো কি হয়ে গেল? অপোজিটের কোণগুলো যে যোগফলটা সেটা কি হয়ে গেল? 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি? যেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ তার কি হয়, অপোজিটে যে কোণগুলো হয় সেটা মানে হয় সবসময় কত হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে, বোঝা গেছে? 2 নম্বর আর কি প্রমাণ দেবে? এই তো দেবে। পরের অঙ্কে যাচ্ছি। জিজ্ঞেস করছে ABC এর ABC 90 ডিগ্রি বসিয়ে দাও। এরকম দেখতে হবে, এটা 90, কোনো চাপ নেই। তারপর বলা হচ্ছে BD লম্ব AC, BD লম্ব AC। তো BD এটাও লম্ব হয়ে আছে, মানে 90 ডিগ্রি কোণ করে আছে। BD যদি 8 হয়, BD যদি 8 হয়, AD যদি 5 হয়, তো AD যদি 5 হয়, তাহলে বলা আছে CD এর দৈর্ঘ্য কত? CD এর দৈর্ঘ্য কত? কিছু একটা রুল শিখিয়েছিলাম, মনে পড়ছে? কিছু একটা রুল শিখিয়েছিলাম, মনে পড়ছে? এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, বের কি করে করতে হবে মনে পড়ছে কিছু? 8² 64 সমান কত? 5 × x, মনে পড়ছে কিছু? রুলটা এটাই ছিল তো, না অন্য কিছু ছিল? রুলটা এরকম ছিল না? এরকম BD² সমান AD × DC ছিল না? খুলে দেখো খাতা, ছিল কি ছিল না? ছিল তো। তাহলে 8² কত হলো? 64, ওটাই বুঝিয়েছি। আর এদিকে হয়ে গেল x, তাহলে 64 কত? 5, মানে কত হয়ে যাবে? 8 6 12.8 হয়ে যাবে আনসার। কত হয়ে যাবে? 12.8। এটা হয়ে যাবে আমার ফাইনাল আনসার। নট শিওর। জ্যামিতি, আমি বলেছিলাম জ্যামিতি চ্যাপ্টারের মধ্যে আছে। আর এটা খুব সম্ভবত আগের দিনই লেখানো হয়েছে, মানে এটা একদম আগে লেখানো হয়েছে। জ্যামিতি। আর রুলটা যদি মুখস্থ রাখি তাহলে এই অঙ্কটা হয়ে যেত। অনেকগুলো অঙ্ক না হতো, কিন্তু এখানে তুই 2 নম্বর পেয়ে যেতি। প্র্যাকটিস করতে হবে, মানে একটা রুল দিয়েছি, ওটাতে প্র্যাকটিস করতে হবে। ইতিহাস এরকম ভাবে লিখে লিখে প্র্যাকটিস করিস, মানে পানিপথের যুদ্ধ গিয়ে প্র্যাকটিস করিস, তবে মনে থাকে যে 1526 হয়েছিল। যেটা মুখস্থ করা সেটা তো মুখস্থ করতে হবে বাবা, সেটা তো এক্সকিউজ দিস না। যেটা মুখস্থ করা সেটা তো মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করা একটা জিনিস, সিম্পলি BD² সমান হচ্ছে AD × DC, এটা একটা মুখস্থ করার জিনিস। এটাকে তুই কি প্র্যাকটিস করবি? মানে 5 রকম 5টা নিজে বানিয়ে নে, তাহলে 3 4 5 3 4 5, আবার তারপর ডবল করে এরকম পরপর 5টা ত্রিভুজ বানিয়ে নে, যে নিজেই বসে বসে পরপর 5টা কর। এত টাইম কার আছে? এক্সকিউজ দিস না। এটা মুখস্থ করা সেটা মুখস্থ করা, সিম্পলি মুখস্থ হয়েছে তো পারবি, না হয়তো পারবি না, এইটুকু তো কি ব্যাপার আছে। এর আমি আরো 5 6টা নিয়ম বলেছিলাম, টোটাল 5 6টা মতো নিয়ম বলা আছে। তার মধ্যে যেটা পরীক্ষায় পড়বে সেটাই তোকে এখানে কাজে লাগাতে হবে। যদি নিয়মটা মুখস্থ থাকতো তুই এটা মেরে দিতি, কিন্তু সেটা করা হয়নি। তার কারণ কি? নিয়মটা মনে নেই। সব তো আর প্র্যাকটিস করে হয় না রে বাবা, কিছু মুখস্থ করতে হয়।
একটি লম্ববৃত্তাকার শঙ্কু তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, কোনো চাপ নেই। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হয়, ভূমির ব্যাস কত? তো 77 বর্গমিটার ত্রিপল মানে কোন দিকটা লেগেছে, এরকম করে অবভিয়াসলি আছে, তার মানে লেগেছে এই সাইডের দিকটাই 77 বলা আছে। তো সাইডের দিকটা যদি 77 হয় তার মানে কত হয়ে যাচ্ছে, তার মানে পাই আর এল হয়ে যাচ্ছে, পাই আর এল। তাহলে বর্গমিটার এমনিতেই বলা আছে, আমাকে ক্লু দিয়েই দিয়েছে যেটা সাইডেরটাই আছে, ঠিক আছে, মানে এটা আয়তন বলে কিছু নেই এখানে। তাহলে এল এর মান কত, এল এর মান 7 আছে, তাহলে আমি সিম্পল 77/7 বসাবো, সমান কত চলে আসবে 11। অ্যাকচুয়ালি সাজিয়ে করে ধরতে পারবি না, পাই আর এল সমান কত 77, এল এর মান কত, এল এর মান হচ্ছে 7। তাহলে আমি কি করব, আমি করব হচ্ছে আর সমান 77/7 মাল্টিপ্লাইড বাই এই যে পাইটা আছে ওটা 22/7 হয়, উল্টে গেলে 7-এর 22 হয়ে যাবে, তাহলে 7 7-এ খেলো বা 11 2-এ 22, 11 7-এ 77, কত আসছে 3.5। আনসার কত 3.5 নয়, কারণ এখানে বলা আছে ভূমির ব্যাস, তাহলে ব্যাস মানে কত, আবার 3.5 × 2 সমান কত 7 হচ্ছে আমার ফাইনাল আনসার। ওকে, পরেরটা অর্ধগোলকের গম্বুজের ভূমিতলের ব্যাস হচ্ছে 42 ডেসিমিটার। অর্ধগোলকের গম্বুজের ভূমিতলের ব্যাস হচ্ছে 42 ডেসিমিটার। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে কত খরচ পড়বে? তাহলে ভূমিতলের ব্যাস 42 মানে ব্যাসার্ধ কত 21, ঠিক আছে, এটা বর্গ মিটারে আছে, বর্গ মিটার মানে সোজা কথা আমাকে এটা মিটারে নিয়ে যেতে হবে, তো মিটারে যদি নিয়ে যাই তাহলে এটা হয়ে যাচ্ছে 2.1 মিটার হয়ে যাচ্ছে। ওকে, কারণ আমি জানি যে এটাকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়, ডেসিমিটারকে কি করতে হয় 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করলে মিটারে আসে, এটা মনে আছে তো রুলটা। তারপরে বলা আছে যে এখানে উপরিতল রং করা হচ্ছে, উপরিতল মানে কি অর্ধগোলকের উপরিতল, তার মানে কি হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 3πr², তাই তো 3πr², 4πr² হচ্ছে পুরো গোলকের, এখানে হবে 3πr² নাকি 2πr², কোনটা, অবভিয়াসলি 2πr², 3πr² নয় 2πr² আসবে। শুধুমাত্র উপর তলটা রং করতে হবে, এই তলটা রং করতে হবে। যদি এটা পূর্ণ গোলক হতো তাহলে হতো 4πr², যদি আমি নিচের পোর্শনটাকে উড়িয়ে দিই এই পোর্শনটা, তাহলে হয়ে যায় ওপরটা হয়ে যায় 2πr² প্লাস নিচের যেটা এই পোর্শনটা থাকে এটা হয়ে যায় πr², কিন্তু এখানে বলা আছে উপরিতল, তার মানে এই নেক্সট পোর্শনটাকে নেবো না, শুধু এই পোর্শনটাকে নেবো, তাই হয়ে যাবে 2πr²। তা 2πr² কত, সূত্র বানিয়ে নাও, সূত্র সমান কত 22/7 গুণিত 2.1 গুণিত 2.1, 1.5 টাকা করে খরচা হবে, 1.5 টাকা করে খরচা হবে, রাইট। তাহলে আমি সিম্পলি কি করবো, এটাকে 1.5 দিয়ে গুণ করে দেবো 1.5। এবার এইখানে গুণ করতে গেলে অনেকের হেঁচকি উঠবে, কারণটা হচ্ছে গুণটা ঝামেলা আছে, তো গুণটাকেও সোজা করার নিয়ম আমি শিখিয়েছিলাম, এটাকে 21/10 করে নাও, এটাকে 21/10 করে নাও, এটাকে 15/10 করে নাও, তোমার গুণ 1 সেকেন্ডে হয়ে যাবে। 7 এখানে 3-এ কাটবে, এখানে 2 কততে 5-এ কাটবে, এখানে 5 3-এ 15-তে কাটবে, এবারে 22 3-এ কত 66 গুণিত 21 গুণিত 3, নিচে আমি দেখতে পাচ্ছি 100 রয়েছে, বাকি সব কেটে গেছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল কত 66, এখানে 21, এখানে হচ্ছে 3, তাহলে 20 দিয়ে যদি আমি করি, 20 দিয়ে করলে কত হয়, 20 দিয়ে করলে 20 দিয়ে করলাম তাহলে 2 6 12 2, তাহলে 2 6 12 আর একে 1320, আর এদিকে হচ্ছে 66, তাহলে কত হচ্ছে 6 6 2 8, এদিকে হচ্ছে 3 1386, 1386 যদি 3 দিয়ে গুণ করি, 6 3 18 8 হাতে 1 8 3 24 25 5 2 থাকলো, 13 3 39 আর 2 39 41, 4158, 4158 ভাই নিচে 100 আছে, এই যে 10 আর এই যে 10, তাহলে স্বাভাবিকভাবে কি হয়ে যাবে 41.58, এটা হয়ে যাবে ফাইনাল আনসার। কোনো ঝামেলা বুঝতে কারো অসুবিধা এটা, কিন্তু এই গুণটাকে যদি কেউ ঘেটেছে তাহলে কিন্তু তার অসুবিধা হবে, কারণ সেখানে অনেক কিছু ঝামেলা বেরোবে। যখনই সবগুলোর নিচে একটা মানে সাইডে একটা করে পয়েন্ট আছে, তখনই এভাবে আমার মতো চেঞ্জ করে নিবি, যেভাবে আমি 21/10 21/10 করে বললাম, ঠিক আছে, এইভাবে অঙ্কটা এগোবে। ওকে, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, তো এটার মান কত, এটা কিছু বলার নেই, দুটো সূত্র বসাবি এমনি আনসার বেরিয়ে যাবে, এটা কিছু বলছি না। তারপরে এখানে বলা আছে একটি মূলধন একটি একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয়। এটা কথা বলতে অঙ্কটা কভার করাবো, অঙ্কটা কভার করাবো, দুটো বছরকে বিয়োগ করতে হবে, তাহলে 3 বছর বেরোবে, 6,200 7,100 মাইনাস করলে কত 900 বেরোবে, তাহলে
তাহলে 2 বছরের সুদের হয় 900 টাকা, 1 বছরে হয় 450 টাকা, 4 বছরে কত হয় বের করে নাও, 6200 থেকে মাইনাস করে দাও, সুদ আসলটা বেরিয়ে যাবে। আসল বেরিয়ে গেল PRT বাই 100 হচ্ছে সরল সুদ বের করে দাও। এটা ছিল রুলটা, এটা রেকর্ডিং এ করানো আছে, কিন্তু তুই সম্ভবত 0 পেয়েছিস ভুলভাল নাম্বার দেওয়ার জন্য। না আমি তো এটা নাম্বারটা পরেরটা, একটি অংশীদারি ব্যবসায় অনিল এত আর রাজীব এত টাকা বিনিয়োগ করে, 6 মাস পর রাজীব মূলধনের অর্ধেক আর 2 মাস পর অনিল 1/3 অংশ তুলে নেয়, বছরের শেষে 14,000 লাভ হলে কে কত লভ্যাংশ পাবে, এটা অঙ্কটা বলা আছে। তো অনিল আর রাজীব এরা দুজন রয়েছে, তাই তো? তাহলে এখানে আমি অনিলকে বসালাম, এখানে আমি রাজীবকে বসালাম। 12,000 আর 18,000 দুজন বিনিয়োগ করেছে। তাহলে প্রথমে যদি আমি দুজনের রেশিও বার করি তাহলে কত হয়ে যায়, 12:18। যদি আমি আরো ছোট করি, 6 দিয়ে 12, 6 3 18, 2:3 হয়ে যাচ্ছে দুজনের অনুপাত। 6 মাস পর যেটা, সেটা রাজীব মূলধনের অর্ধেক। এবারে এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা কি, সেটা হচ্ছে শুরু থেকেই তুই যদি এটাকে পয়েন্টে এই জিনিসটা করতে থাকিস তাহলে অসুবিধা কিছু হবে না, অসুবিধা কিছু হবে না, করা যাবে। অসুবিধা কিছু হবে না, করা যাবে। আবার অনেকে কি করবে, অনেকে 12,000 ধরে করবে, তাতে অঙ্কটা লেন্দি হবে। আবার শর্টেও এইভাবে করা যায়, অসুবিধা নেই। তো 2:3 চলে এলো, ঠিক আছে। এবার 6 মাস পর রাজীব মূলধনের অর্ধেক বলা আছে, অনিলকে 1/3 অংশ তুলিয়েছে, চালাক আছে। জাস্ট উল্টোটা দিলে আমার কাজ 1 সেকেন্ডে হয়ে যেত, কিন্তু সেটা করতে দিল না, ঠিক আছে। এক কাজ কর, তুই 12:18 রাখ, ঠিক আছে, 12:18 রাখ, দরকার নেই। আর না হলে তোরা একটা কাজ কর, তোরা এই সমস্ত ঝামেলায় যাসেই না, তোরা দুটোকে যেমন আছে সেরকম ভাবে বসা। এই প্রথমেরটা যেমন 12,000 আছে বসা, সেকেন্ডেরটা যেমন 18,000 আছে এটাও বসা, কোনো অসুবিধা নেই। এবারে বলছে 6 মাস পর রাজীব মূলধনের অর্ধেক তুলে নেয় বলা আছে। তো 6 মাস পর, প্রথমে তো 6 মাস কেটেছে, তাহলে রাজীবের 18,000 ইন্টু 6, এটা ফার্স্টে চলে এলো, ওকে, প্লাস মূলধনের অর্ধেক তুলে নিয়েছে মানে 18,000 টাকা হয়ে গেছে, মানে 9 হয়ে গেছে, 9,000। ওই 9,000টা আরো 6 মাস কাটবে, তাহলে 9,000 গুণিত 6, এইটা পুরোটা হয়ে গেল রাজীবের মূলধন, ওকে। 18,95, 1800, 108, 3টে 0, প্লাস 9 6 কত 54, 3টে 0, এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল এই রাজীবের টোটাল মূলধন। এই দুটোকে যোগ করলে পেয়ে যাবে। এখানে বলা আছে আরো 2 মাস পর, আরো 2 মাস মানে কত, এখানে 6 মাস বলা ছিল, আরো 2 মাস পর বলা আছে, মানে 6 + 2 হচ্ছে 8 মাস। তাহলে 8 মাস পর অনিল 1/3 অংশ তুলে নিচ্ছে। প্রথম 8 মাস তো খাটছে টাকাটা, তাহলে অনিলের টাকাটা যদি আমি হিসেব করি, তাহলে অনিলের ক্ষেত্রে 12,000 গুণিত 8 ফার্স্টে খাটছে, প্লাস এই টাকাটার 1/3 অংশ তুলে নিচ্ছে। 1/3 অংশ তুলে নেওয়া মানে কত, 1/3 অংশ তুলে নেওয়া মানে কত, মানে 12,000 গুণিত 1/3 মানে কত হয়, 4,000 টাকা। 4,000 টাকা যদি তুলে নেয় তাহলে পড়ে কত থাকে, 8,000 টাকা থাকে। 4,000 টাকা যদি এখান থেকে তুলে নেয় তাহলে 8,000 টাকা পড়ে থাকে। সেই 8,000 টাকা কতদিন খাটছে, 8,000 টাকা খাটছে 4 মাস, ঠিক। এটা 8 মাস খাটছে, এটা 4 মাস খাটছে। তাহলে এই দুটোকে যোগ করলে এর মূলধন পেয়ে যাবি। এবার এদের দুজনের মূলধনের অনুপাত বের করতে পারবি। তারপরে বছরের শেষে এই লাভটা আছে তো গুণ করে দিলে লভ্যাংশটা বেরিয়ে যাবে। ডাউট আছে ম্যাথটাই? কারণ কোনো ডাউট আছে? আমি বারবার একটা কথা বলি যে ক্লাস 10-এর ম্যাথে কিছু নেই, দেখতে পাচ্ছি এগুলো করার জন্য 5 নাম্বার করে দেবে, 5 নাম্বার, ঠিক আছে। এগুলো করার জন্য তার 5 নাম্বার করে দেবে। আমাদের এগুলো করলে 1 নাম্বার জোটে, এগুলো করলে 5 নাম্বার দেবে, ঠিক আছে। এই জন্য বলি যে কিছু নেই ম্যাথগুলোতে, তো বেকার এগুলোকে মাথায় চড়িয়ে কেন রাখছিস। সুজয় একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে। ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক, জাস্ট একটা জায়গা তোকে বুঝতে হবে। প্রতি টাকায় 2.5 পয়সা মানে কি, মানে 1 টাকাতে 2.5 পয়সা হচ্ছে সুদ, ওকে। তাহলে 100 টাকাতে কত হবে, 100 টাকাতে 2.5 গুণিত 100 সুদ হবে। 100 টাকাতে কত হবে, 2.5 গুণিত 100 সুদ হবে। তাহলে কত হচ্ছে, 2500, একটা সংখ্যার আগে পয়েন্ট মানে এইটা, তাহলে 250 পয়সা সুদ হবে। মাথায় রাখতে হবে এটা পয়সা, টাকা নয়, কিন্তু মাথায় রাখতে হবে এটা পয়সা, টাকা নয়। যদি এটাকে টাকা বানাতে হয় তাহলে 2.5 টাকা সুদ হবে। তার মানে সুদের হার কত হলো, সুদের হার 2.5% হয়ে গেল। বোঝা গেছে কি বললাম? যখনই প্রতি টাকায় সুদ কিছু একটা পয়সা বলা থাকবে, তখনই মাথায় রাখবি যে ওইটাই পার্সেন্টেজে সুদ বেরোবে। 2.5% সুদের হার আছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, 64,000 টাকা ধার আছে। আমার এটা সূত্র তো জানাই আছে, a × p + r/100 মাথার উপর কত n, বা
যদি কারো এটা করতে ইচ্ছে না যায়, তাহলে আমি জানি এখানে 2 বছর বলা আছে, তো আমি কি করব, সিম্পল 64,000 লিখবো মাল্টিপ্লাইড বাই 2.5% করে বলা আছে, তাই তো? তাহলে 102.5/100 আরেকবার লিখবো গুণিত 102.5/100। এইটাকে জাস্ট ক্যালকুলেট করবো, আমার আনসার বেরিয়ে যাবে। কোনো ডাউট আছে? বল। p into 1 plus r by 100 তারপর উপরে n থাকতো না? হ্যাঁ, ওপরে এন থাকতো, মুছে দিয়েছি তো। a into p plus r by 100 লিখেছিলাম। ওটা যে যেমন ভাবে মনে রাখে, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এগুলো মনে রাখিই না, তোর জন্য মনে রাখতে হবে, মনে রাখি না অ্যাকচুয়ালি এগুলো, ঠিক আছে? ওগুলো মনে রাখা বেকার, তো মনে আমি রাখি না, কিন্তু জাস্ট কখনো দেখি কোনো পিআরটি বলি, কোনো পিএনআর বলি, মানে যেটা মুখে আছে সেটাই বলি আর কি, ব্যাপারটা হচ্ছে এখানে, বুঝলি? p এর জায়গায় a লিখেছিলাম, 1 এর জায়গায় p লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম যে ওটা তোদের ক্ষেত্রে ওটা হচ্ছে পি ইন্টু 1 + r/100 মাথার উপর চেন, এটা হচ্ছে তোদের ক্ষেত্রে রুলটা, তাই তো? ব্যাস, তোর মনে রাখলেই হচ্ছে, কোনো চাপ নেই, ওটাই তো মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ? ক্লিয়ার? না, আরে ওই টাকার তো কোনো হলো না না? কি হলো না টাকা ধার নিয়েছে তো, মানে? হাজার যে টাকা ওটা তো হ্যাঁ, কাজই হলো না। কোথায়? এখানে তো 64,000 বসালাম, আর কি করবো? এখানে তো 64,000 বসালাম, আর কি করবো? 64,000 ইন্টু 102/5, 102.5/100, 102.5/100, আর কি করবো এটা বাদে? এটাই তো অঙ্ক, এটা অঙ্ক নয়? ক্যালকুলেশন করে দেখাবো? না না, ঠিক আছে। আচ্ছা, পরেরটা সমাধান করো বলা আছে। কোন অঙ্ক হলো এটা? এখানে এক্স এর মান বের করতে হবে, তো দেখেই বুঝতে পারছিস যে এখানে নিচে যেহেতু এক্স আছে, তাই জন্য উপরেরটা কি আসবে? ফার্স্টে আসবে এটা এক্স স্কোয়ার প্লাস কত আসবে? নিচে 3x, মানে এখানে এক্স এর জন্য এটা 3 চলে আসবে, কিন্তু এটা 9 আসবে। সমান কত? 4 16 একে 17 4, 17 4, এদিকে হচ্ছে 3x, মানে হচ্ছে এখানে পুরো 3x এখানে গুণ হয়ে যাবে। তো এইটা আসছে, এবার এইটা যদি আমি 4টাকে আবার কোনাকুনি এখানে গুণ করি, একটা দ্বিঘাত সমীকরণ আসবে। দ্বিঘাত সমীকরণটাই তোকে সলভ করতে হবে। বোঝা যাচ্ছে কি না? কি বললাম? সিম্পল এই দুটোকে যোগ করলাম, বাঁ দিকেরটাকে নর্মাল করলাম, কোনাকুনি গুণ করলাম, দ্বিঘাত সমীকরণ চলে এলো, আনসার বের করে দাও। বোঝা গেল কি না? বোঝা গেল কি বললাম? পরের কোশ্চেনে a স্কোয়ার প্লাস b x প্লাস c দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা হলে 1/α³ প্লাস 1/β³ এর মান নির্ণয় করো। এটা অ্যাকচুয়ালি অঙ্কটা দুটো বীজ বলা আছে না, আলফা আর বিটা বলা আছে, তো এখানে বলা আছে যে এটার মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করো। a অসমান 0 আছে, আচ্ছা এখানে দুটো বীজ আলফা আর বিটা বলা আছে, তো এটার মান নির্ণয় করতে বলা আছে, তো আমরা এদের এই রকম ভাবে কোনো যদি সমীকরণ দেওয়া থাকতো, আমরা সেটা বীজ কি করে বার করতাম? আমরা সেটা দুটো বীজ কি করে বার করতাম? b-4ac, যেটা আমরা ইয়ের সূত্রটা লাগাতাম, ওই সূত্র লাগিয়ে আমরা বীজটা বার করতাম, তাই তো? একটা বলা আছে আলফা, একটা বলা আছে বিটা। আমাদের এখানে যেটা মেন কাজ আছে সেটা হচ্ছে ডান দিকে যেটা দেখতে পাচ্ছিস, ওটা তোদের জন্য আমি ইজি করে দিচ্ছি। ওটা নিচটা অ্যাকচুয়ালি বলা আছে α³ β³ নিচে আসবে, ওপরে আসবে α³ প্লাস β³। দেখ, দুটোকে যোগ করে দেখ, এটাই আসছে। দুটোকে যোগ করে দেখ, এটাই আসছে, রাইট? ঠিক তো? বাস, এবারে খেলাটা এখানেই আছে। এবার তো দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে 1/α³ বা 1/β³ এর মান নির্ণয় করো। তো এ কিউব, ওই আলফার কিউব আর বিটার কিউব আর নিচে আলফা বিটা কিউব বসালেই তুই মানটা পেয়ে যাবি। সেটা কি করতে হবে? আগে তোকে এটার সমীকরণটা তোকে বের করতে হবে, মানে এটা ওই b² - 4ac/2a যে সূত্রটা আছে, সেটাতে তোকে মেনলি বের করতে হবে যে এর মধ্যে কি কি বীজগুলো আছে,
এই অঙ্কটা খুব সম্ভবত বইয়ে রয়েছে আর করানো আছে অঙ্কটা, বাট খুব লেন্দি আছে অঙ্কটা। ডান দিকের যেটা মেন ব্যাপারটা আছে এইটা বই নেই, তো এটা আমি তোকে সেটেল করে দিলাম। এটা মেনলি এই পোর্শনটা আসবে, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা কিউব বিটা কিউব। ঠিক আছে, বোঝা গেছে? লেন্দি প্রসেস একটা আছে খুব সম্ভবত, এটা একবার দেখে নিস, রেকর্ডিংয়ে আছে এটা। ঠিক আছে, আমি বলবো এটুকুই যে এই যে দুটো বীজ আছে, এই দুটো বীজকে শুধুমাত্র একবার দেখবি যে কিভাবে এই দুটো বীজ বেরোচ্ছে। তারপরে যদি আটকায় তারপরে আমাকে বলবি, তো আমি হেল্প করবো। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? নেক্সট একটা বলা আছে একটি বীজ অপরটির বর্গ প্রমাণ করো যে এটা সমান 3abc। একটি বীজ অপর বীজটির বর্গ, একটি বীজ অপর বীজটির বর্গ। ঠিক আছে, প্রমাণ করো যে বি কিউব প্লাস এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি সমান 3abc। এটা ইজি আছে, এটা একটু তোমার মাথা কাটাতে হবে, কি করতে হবে দেখাচ্ছি। বলছে একটা বীজ আরেকটা বীজের বর্গ, তো একটা কাজ কর, প্রমাণ করার জন্য আমরা দুটো বীজ ধরে নিতে পারি। সাপোজ একটা বীজ ধরলাম 2, তো আরেকটা বীজ 4 হয়ে গেল। কেন ইউজ করবো? একটা বীজকে 2 ধর, একটা বীজকে 4 ধর। ওকে ওকে ওকে, এবার তুই একটা কাজ কর, x প্লাস 2, এক মিনিট, x প্লাস 2 x মাইনাস একটা বীজ আরেকটা বীজের বর্গ বলা আছে, রাইট? তো একটা কাজ কর, তাহলে এক্স এর মান একবার কত আসছে 2, আর এক্স এর মান আরেকবার কত আসছে 4। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস 2 সমান হচ্ছে 0, এক্স মাইনাস 4 সমান হচ্ছে 0, বলতে পারি তো? এবার এই দুটোকে গুণ করে দেয়, এই দুটো যদি গুণ করি তাহলে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 আসছে। সেক্ষেত্রে মাঝখানে মাইনাস চলে আসছে, অসুবিধা কিছু নেই, মাঝখানে মাইনাস আসতেই পারে, কিন্তু প্লাস ধরে নেবো আমি। এক্সটা কেন আনলাম? কারণ এখানে এক্স অলরেডি বসে আছে, এই যে এক্স আর এই যে এক্স। আমি তোকে বলেছি যে শুধুমাত্র এখানে যে দুটো এক্স আছে এরাই শুধু থাকবে, এ বি সি কিন্তু চলার আছে এখানে, তবে এ বি সি এর জায়গায় যা খুশি ধরতে পারি। আমাকে বলা আছে একটা বীজ অপর বীজটির বর্গ, এখানে বলে দিয়েছে, তো আমি একটা বীজ আরেকটা বীজের বর্গ ধরে নিলাম। আমি একটাকে 2 ধরেছি আর একটাকে 4 ধরেছি, আমাকে তো প্রমাণ ডান দিকেটা করতে হবে। বুঝতে পারলি কি বললাম কথাটা? তাহলে এখানে আসলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান 0 আসছে, কোনো ডাউট এই অবধি না? তাহলে এ সমান কত? এ সমান দেখ 1, ঠিক আছে। বি সমান কত? বি সমান মাইনাস 6, ঠিক আছে ঠিক আছে, বি সমান মাইনাস 6। আর সি সমান কত? সি সমান হচ্ছে 8। এবার যদি আমি এইটাকে নিয়ে জাস্ট ডান দিকে যেটা দেওয়া আছে সেটা আমি হিসেব করি, তাহলে বি কিউব বলা আছে। বি কিউব মানে কত? বি কিউব মানে হচ্ছে -216, মানে -6 এর হোল কিউব, -216 প্লাস সি কিউব, এসি স্কোয়ার বলা আছে, এর মান 1, সি এর মান হচ্ছে 8, তার মানে 64 প্লাস এ স্কোয়ার সি বলা আছে, এ স্কোয়ার মানে হচ্ছে 8 এর, আর এদিকে হচ্ছে সি, সি মানে হচ্ছে 8 সমান 3abc বলা আছে। তার মানে 3 গুণিত এ কত? এ কত? এ হচ্ছে 1 গুণিত বি কত? বি হচ্ছে -6 গুণিত কত? সি কত? সি হচ্ছে 8। ওকে, তাহলে 64 আর 8 কত হয়? 64 আর 8 কত হয়? 64 6 হচ্ছে 70 আর 2 72, তাহলে -216 প্লাস 72 হচ্ছে সমান 8 6 8 6 3 18 18 144, ঠিক আছে। আর রাইট সাইডে যদি এটা করি 2 4 6 7 4 11 1 1 2, দুদিকটা সমান হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। আর কি কি করে প্রমাণটা করলে বোঝা গেল? অঙ্কে আমাকে এটা প্রমাণ করতে বলেনি যে একটা বীজ একটা বীজের বর্গ, আমাকে প্রমাণ করতে বলেছে অন্য জিনিস, আমাকে ধরিয়ে দিয়েছে ভাই একটা বীজ আরেকটা বীজের বর্গ তুমি ধরে নাও। যদি ধরে নিতে বলছে আমি ধরতেই পারি একটা 2 একটা 4, বলবে স্যার আমি 2 4 ধরে কেন করবো, আমি আরো অন্য সংখ্যা দিই, একটা 5 একটা 25 ধর, তারপর যখন 25 এর কিউব করবি তোর 12টা বাজবে, কারণ একটা সংখ্যা তো কিউব করতে হবে। ওই যে বি এর কিউবটা বলা আছে তখন কি করবি? তার জন্য সব থেকে ছোট সংখ্যা ধরতে হবে। আবার স্যার দুটোকে 1 ধরে নিলাম, লাইক 1 এর বর্গ স্যার 1ই হবে, তাহলে তো হাসবি, কারণ সেক্ষেত্রে
ফাঁসবি না, মিলে যাবে, ঠিক আছে, ফাঁসবি না, মিলে যাবে, অসুবিধা হবে না, কিন্তু সেটা একটু গন্ডগোল দেখাবে, কারণ কোন একটা কার বর্গ বুঝতে হবে, তার থেকে একটা 2 একটা 4 ধর, একটা 3 একটা 9 ধর, এইভাবে করলে অঙ্কটা কুইকলি হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম? ক্লাসেই তো বোঝা যায় সব, পরীক্ষার খাতায় তো কিছুই বেরোয় না। পরেরটাই আসছি, জিজ্ঞেস করছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। তো এখানে ফার্স্ট এডটা কোনো ডাউট আছে এটা? কোনো ডাউট আছে এটাতে? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমি দেখতে পাচ্ছি বি এর দাগে যেটা আছে সেটা আরো ভালো অঙ্ক আছে, বি এর দাগে যেটা আছে সেটা আরো ভালো অঙ্ক আছে, লাইক ইজিলি বেরিয়ে যাবে এটা সরলতম মান, কোনো অসুবিধা নেই। সরলতম মান কত হবে বল? সরলতম মান কত হবে বল? দেখি নলেজ আছে। বি এরটা আর সি এরটা এই দুটো এখানে ভালো অঙ্ক আছে। এরটা আমি বলবো দেখাও যে বলা আছে, দেখাও যে এর মানে হচ্ছে আমি এক্স প্লাস ওয়াই এর মান আগে বের করে নেবো, তারপরে আমি ওটাকে ডান দিকে পুট করবো, ডান দিকে পুট করলে অটোমেটিক্যালি ওটা কে ইন্টু দিয়ে কিছু একটা বেরোবে, এক্স ওয়াই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ফার্স্টটা আমি করে রেকমেন্ড করবো না, সেকেন্ড আর থার্ডেরটা ইজি আছে, প্রচন্ড ইজি আছে, দুটো করতে বলে জানো, থার্ড সেকেন্ড আর থার্ড করতে ইজি আছে। দেখ এক্স এর সমান যদি এই মানটা বেরোয় আর এক্স ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর মান হবে, ওয়াই এর মান যেটা হবে সেটা এক্স কে কাটতে হবে ওপর নিচ, তবেই ওয়াই এর মান হবে। তো এক্স এর যেটা নিচে আছে সেটা ওয়াই এর উপরে থাকবে, আর এক্স এর যেটা উপরে আছে সেটা ওয়াই এর নিচে থাকবে, রাইট? তাহলে এক্স ওয়াই এর হয়ে যাবে √3 - 1 বাই √3 + 1, এটা হয়ে যাবে ওয়াই এর মান। কোনো ডাউট এই অবধি? তাহলে এক্স এর মান এখানে বলা আছে, ওয়াই এর মান আমি এখানে পেয়ে গেলাম। কোনো ডাউট আছে? কোথা থেকে পেলাম ওয়াই এর মানটা? এক্স এর মান যা বলা আছে, এক্স কে তো কাটলে তবে ওয়াইটা, এক্স আর ওয়াই মিলে এক হবে, একই না? তাহলে এক্স এর যেটা নিচে আছে সেটা ওয়াই এর উপরে থাকবে, আর ওয়াই যেটা এই এক্স এর যেটা উপরে আছে সেটা ওয়াই এর নিচে থাকবে, তবেই কাটবে, তবেই কিনা এক আসবে, এটা তো কমন সেন্স। তো এইটুকুটা জাস্ট তোকে মাথায় কাটাতে হবে। তাহলে এক্স ওয়াই দুজনের মান পেয়ে গেছি, এবার যেটাকে বলা হচ্ছে করণী নিরসন, সেইটুকু কাজ আমায় করতে হবে, কাজ শেষ হবে, আর কিচ্ছু করা দরকার। তো করণী নিরসন করাটা আমি শিখিয়েছিলাম যদি মনে থাকে, আর যদি করণী নিরসন তুই নাও করতে চাস তাও অঙ্ক হবে। তো দেখ ডান দিকে যেটা আছে ওটাকে কি করে ছোট করতে হয় দেখাচ্ছি। আমরা কোন অঙ্কটা করছি? আমরা এই অঙ্কটা করছি। তো কিভাবে করতে হয় দেখাচ্ছি। এটা যদি আমরা বলি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বলা আছে, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বলা আছে। তো একটা কাজ করো, উপরে যে পোর্শনটা আছে সেটাকে এইভাবে বার কর, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বলা আছে না, তো মাইনাস এক্স ওয়াইকে আমরা কিছু একটা ভাবে ভাঙতে পারি। কিভাবে ভাঙবো? কিভাবে ভাঙবো স্যার বলতে পারবি কেউ? কিভাবে ভাঙবো মাইনাস এক্স ওয়াইটাকে? মাইনাস এক্স ওয়াইটাকে ভাঙার জন্য আমরা 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বসতে পারি। দেখ এ আর এ মিলে মাইনাস এক্স ওয়াই বানাচ্ছে। সিমিলারলি নিচেরটাতেও এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বসতে পারি। বলে স্যার এটা কেন করলেন? আমি এইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো বলে করলাম। তাহলে উপরেরটা চলে এলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই, নিচেরটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক, এবার আমাকে শুধু দুটো জিনিস জানতে হবে, এক্স মাইনাস ওয়াই এর মান কত আর এক্স প্লাস ওয়াই এর মান কত। ঠিক, এই জিনিসটা বাড়ি থেকে আমি বারবার বলছি প্র্যাকটিস করে যাবি, কারণ এটা পরীক্ষার ফলে হুট করে তুই করতে পারবি না যে এক্স প্লাস ওয়াই এর মান কত আর এক্স মাইনাস ওয়াই এর মান কত। যদি এরকম দুটো দেওয়া থাকে না, দুটোর মান তুই বের করতে তোর দিন বেরিয়ে যাবে। তখন তুই যদি তোর প্র্যাকটিস থাকে দেখিয়ে দিচ্ছি এবার করতে হবে, √3 + 1 বাই √3 - 1 মাইনাস, সরি ফার্স্টে প্লাস আছে, ফার্স্টে মাইনাস আছে, ফার্স্টে প্লাসটা বের করছি, √3 - 1 বাই √3 + 1। এটা যখন তুই বার করবি নিচে কি আসবে? নিচে আসবে দুটো লসাগু, a - b a + b, তার মানে হয়ে গেল কত? a² - b²।
তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হয়ে যাবে 3 মাইনাস 1। ওপরে কি আছে? ওপরে যদি ভালো করে দেখিস তাহলে রুট 3 মাইনাস 1 কাকে কাটবে? রুট 3 মাইনাস 1 কে। রুট 3 প্লাস 1 উপরে যাবে, রুট 3 প্লাস 1 উপরে গেল, প্লাস রুট 3 প্লাস 1 নিচেরটায় কাটবে, রুট 3 মাইনাস 1 উপরে যাবে, দুটোরই স্কোয়ার। ঠিক ঠিক। এবার যদি ভালো করে জানা থাকে তো a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা কি কারো রুল? এটা ভেবে বল, আর না হলে রুল গুলি মারো। তো এটাকে সিম্পলি কর, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মানে 2 রুট 3 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, নিচে কত? 3 মাইনাস 1 মানে 2। 2 রুট 3 মাইনাস 2 রুট 3 কে কাটবে, 3 একে 4, 4 আর 3 এর 7 একে 8, তাহলে 8 এর 2 মানে কত হয়ে গেল? 4। কোনো ডাউট নেই অবধি? কিন্তু এই ক্যালকুলেশনটা করার প্র্যাকটিসে রাখতে হবে, নাহলে কিন্তু এটা গল্প হয়ে যাবে। এবার একটু ভালো করে বল, যদি এটা আমি মাইনাস করতাম, এইখানটা যদি আমি প্লাসের জায়গায় মাইনাস দিতাম, তাহলে এইখানটায় প্লাসের জায়গায় মাইনাস আসতো। তাহলে এই যে ক্যালকুলেশনটা হচ্ছে, এই ক্যালকুলেশনটার মতোই একটা ক্যালকুলেশন হতো, যেখানে 3 প্লাস 1 প্লাস 2 রুট 3, তারপরে সব সাইনগুলো চেঞ্জ হয়ে যেত, মাইনাস 3 মাইনাস 1 এক মিনিট, মাইনাস আছে না, মাইনাস 3 মাইনাস 1 প্লাস 2 রুট 3। ঠিক আছে? তো এখানে যদি দেখতে পাই এটা 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 উড়ে গেল, তাহলে দুটোর মধ্যে আমার কত থাকছে? 4 রুট 3 যাচ্ছে, আর নিচে 2 থাকছে। 4 রুট 3 নিচে 2 থাকছে, 2 দিয়ে কাটলে কত? 2 রুট 3 থাকছে। কত থাকছে? 2 রুট 3। ঠিক আছে? তাহলে প্লাসের মান কত? 4, মাইনাসের মান কত? 2 রুট 3। বসিয়ে দেবো? প্লাসের মান কত? 4, প্লাসের মান কত? আচ্ছা, মাইনাসের মান কত? 2 রুট 3। বসাও, স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর মান কত? 1। নিচে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এর মান কত? 4, 4 এর হোল স্কোয়ার প্লাস 1। উপরে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 আর 3 হচ্ছে 12, 12 প্লাস 1 কত? 13। ঠিক আছে? নিচে কত? 16 প্লাস 1 17, তাহলে কত? 13/17। আমাকে কি মানটাই বের করতে বলেছি তো? সরলতম মান 13/17 হয়ে গেল। কি করে বের করলাম বোঝা গেল? এক্স যদি এটা বলা আছে, তাহলে ফার্স্টে কি করলাম? ফার্স্টে ওয়াই এর মান বার করলাম। যখনই ডান দিকটা দেওয়া আছে, তখনই ডান দিকে যখন এরকম মান বের করতে বলবে, তখন বুঝবি অঙ্কটা একটু বড় আছে আর কিছুই না। তোকে ওখানে এক্স প্লাস ওয়াই এর উপরেরটা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy যেভাবে বললাম ওইভাবে করতে হবে। তারপরে নিচে যেটা আছে সেটাকেও আমরা একইভাবে করবো, যাতে আমরা হোল স্কোয়ার হিসেবে আনতে পারি। তারপর এক্স প্লাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই দুটো আলাদা করে মান বের করে নেব। মান দুটো যখনই বেরিয়ে যাবে, তখনই আমি আবার এখানে চলে আসবো, মানটা বের করে আলটিমেটলি রাস্তা দেখাবো। বুঝা গেছে কি বললাম? পরেরটা নিজে করবি, আমি করাচ্ছি না, বইয়ের অঙ্ক আছে। এটাতে যখন ওয়াই ধ্রুবক আর এটাতে যখন জেড ধ্রুবক, তখন দেখা হচ্ছে এটা সমান ওয়াই জেড। ঠিক আছে, আজকে ক্লাস আমাকে এখানে শেষ করতে হবে, অলরেডি অনেকটা 1 ঘন্টা 42 মিনিটের কাছাকাছি ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে আমি রেকর্ডিংটা এখানে স্টপ করছি, যদিও 1 ঘন্টা 13 মিনিটের রেকর্ডিং।